যখন তখন যখন তখন যখন তখন যখন তখন প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম এসে হাজির হয়ে গেছি অমর একুশে বইমেলা। আপনারা জানেন যে ঢাকা বইমেলা 2025 বইমেলা জমে গেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে উৎসব সেটা হলো বইমেলার এই উৎসব। এই মেলাটি এক মাস জুড়ে চলে, 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই মেলার যে জমজমাট, এবং এই মেলায় প্রত্যেক দিন শত শত বই প্রকাশিত হয় এবং নতুন কবি, সাহিত্যিক ও প্রকাশকদের ভিড় এখানে দেখা যায় এবং দর্শনার্থী আছে যারা বইকে ভালোবাসেন। আজকে আপনাদের এই যখন তখনে আমাদের অমর একুশে বইমেলা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং কি কি বই আসছে। চলুন কবি, সাহিত্যিক এবং পাঠকদের সাথে দেখা, তাদের সাথে আমরা আলাপ করব। চলুন জেনে আসি। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে যে অমর একুশে বইমেলা, আপনি একজন কবি, একজন সাহিত্যিক, একজন প্রকাশক, তো আপনার দোকানটার কি নাম? মৃদুল প্রকাশন। মৃদুল প্রকাশনী। তো এটা কত সাল থেকে যেটা শুরু হয়েছিল? এটি 1982 সাল থেকে এর জন্ম এবং অদ্যাবধি খুব সুনামের সাথে চলছে। তো এবার বইমেলার বিশেষত্ব কি অন্যবারের তুলনায়? অন্যবারের চেয়ে বিশেষত্ব হলো 1984 সাল থেকে আমরা বইমেলা শুরু করি। আমাদের 82 সালে আমাদের প্রকাশনার জন্ম, কিন্তু আমরা 84 সাল থেকে শুরু করি। কিন্তু এর মধ্যে এত বছর, প্রায় 40 বছরের মতো বেশি হবে, আমি এই ধরনের মানুষের মধ্যে যে জ্ঞান অন্বেষণের যেটা উন্মাদনা, এটা আমি দেখিনি। এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব আশাবাদী এই তরুণ প্রজন্মকে নিয়ে। এবার আপনার নতুন বই কি কি আসছে আপনার প্রকাশনা? নতুন বই আমাদের এই পর্যন্ত 8টি এসছে, আরও অনেকগুলো বই, মানে প্রায় 34টির মতো আমাদের পাইপলাইনে আছে। সেই বইগুলো আসছে। তবে ইতিমধ্যে বাচ্চাদের জন্য আমাদের ওই যে ভাতের দেশ বা আমাদের বিজ্ঞান ভিত্তিক বই আসছে, আমাদের উপন্যাস আসছে, অব্যক্ত বেদনা, কাব্যগ্রন্থ তো কয়েকটি এসছেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বই সেটি হচ্ছে দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। এই বইটি ভীষণ সাড়া জেগেছে এবং এর মধ্যে অন্যান্য বইয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে যে এর মধ্যে এটা আমাদের এই আন্দোলনের ভূমিকা, শুরু, আন্দোলনের মধ্যে যে মৃত্যুর যে জোয়ার, এরপরে সেই রক্তের উপরে দাঁড়িয়ে অনড় অবস্থানে থেকে তারুণ্যের যে অগ্রগামিতা, তার মধ্য দিয়ে ক্ষমতার যে বদল, এটি একেবারে অত্যন্ত প্রখরভাবে লেখক তুলে ধরেছেন। এবং এই লেখকও একজন বিশিষ্ট সাংবাদিক। উনি দৈনিক জায়জায় দিনের সিটি এডিটর। আমার বন্ধু মানুষ, কিন্তু এটি খুব বিশ্লেষণধর্মী একটি বই, এটি খুব চলছে। আর অন্যান্য বই বিভিন্ন বিষয় ভিত্তিক বই চলছে। একটু দেখাই দর্শকদের। আপনারা বইটা দেখছেন, বইটার নাম হচ্ছে দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, মাহবুব আলম। তো এই বইটা আমাদের যে নতুন বাংলাদেশ যে সংগ্রামের সেই ইতিহাস, এই বইটা খুব ভালো চলছে এটা। জি, আচ্ছা। আর অন্যান্য বছরের তুলনায় এবার আমরা অনেক দর্শনার্থী দেখছি, আশা করি বেচাকেনাও অনেক বেশি। হ্যাঁ, এই সত্যি কথা বলতে কি, মেলা মানেই হচ্ছে মানুষের একটি ইন্টারেকশন। আর এখানে যেটি হয়েছে, এই বইমেলা মানে জ্ঞানের হাট। সেখানে মানুষ জ্ঞান অন্বেষণের জন্য আসে। কেউ বই কিনে সেটি পড়ে জ্ঞান অর্জন করে, কেউ এসে বইয়ের মানুষগুলোকে দেখে অর্জন করে। তো আমি কোনোটাকেই বাদ দিচ্ছি না। বই কিনলেই যে সে ধন্য হয়ে গেল, আর যারা কিনলেন না, আসলেন দেখতে, দেখার মধ্য দিয়েও কিন্তু অর্জন আছে। সে আরেকবার আসবে, আবার দেখবে, একে অপরকে দেখে তার শ্রদ্ধাবোধটা, স্নেহ, মমতা, ভালোবাসাটা তৈরি হয়। এটিও একটি দেশপ্রেমের একটি অংশ। তাই আমি মানুষের উপস্থিতিটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে যত বেশি লোক আসবে তত বেশি মানুষের সাথে জানাশোনা দেখা হবে। তো এই যে বইমেলার পরিবেশটা অন্যবারের তুলনায় একটু অন্যরকম এবং অনেক ভালো লাগছে, প্রচুর লোক। তো
তো আপনার প্রকাশনা থেকে যে বিশেষ করে যে বিজ্ঞান এবং বাচ্চাদেরও বই আছে। জি জি, এই যে আচ্ছা। আপনি সামনে দেখবেন যে এখানে আমরা উপস্থিত আছে এখানে অনেক ভূতের বাচ্চাদের আছে। এই যে স্বাস্থ্য কথা, যে এটা একটি সোনামণিদের শিশুর স্বাস্থ্য সম্পর্কে মায়েরা অনেক সময় যারা নতুন মা তারা জানেন না, কিন্তু তাদের প্রত্যেকটি একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে যে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তাকে সুস্বাস্থ্য রক্ষা করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড তা এর মধ্যে খুব সুন্দরভাবে আছে। উনি ডাক্তার যে নুরুল ইসলাম, আপনি জানতেন, অধ্যাপক যিনি স্বর্ণপদকও পেয়েছেন, সেই ডাক্তার স্যারেরই ছাত্রের লেখা, উনি এখানে এটার প্রিফেস লিখেছেন। তো এই বইটি খুবই চলছে এবং এটি আমাদের অনেকগুলো বইয়ের মধ্যেও বেস্ট সেলার বই। আচ্ছা, আমরা আরেকটা কথা আমার না আমার দর্শকের জানা ছিল, আপনারও তো অনেক লেখা, অনেক বই, এবার কি বই কি আসছে নাকি সামনে আসবে? না না, আমার বই বেশ কয়েকটি বই আগে বের হয়েছে। এবার যে বইটি বের হচ্ছে সেটি হলো মানে অন্যরকম জীবনযাপন। আচ্ছা। অর্থাৎ আমাদের মানুষদের যে একমুখী জীবন না, হ্যাঁ, বৈচিত্র্যময় জীবন, এক এক মানুষের এক একটি ধারা, এক একভাবে উনি তারা জীবনযাপন করে এবং সেই জীবনযাপন নিয়ে বিভিন্নভাবে তাদের যে জীবনের অধ্যায়গুলোকে পার করে কর্মময় জীবন সম্পর্কে তার এই যে আপনি সাংবাদিকতা করছেন, সাংবাদিকতার জীবনটি কেমন, সঙ্গীত জীবনটি কেমন, সাহিত্যের জীবনটি কেমন, রাজনীতির জীবনটি কেমন, হ্যাঁ, এবং সবগুলো মিলেই কিন্তু একটি দেশের জন্য তারা কাজ করছে। তো এই যে অন্যরকমভাবে এক একজনের স্থান থেকে এক একজন যে দেশের প্রতি ভূমিকা রাখছে সেটি আমি তুলে ধরার চেষ্টা করছি। সেটি এই আগামী সপ্তাহের মধ্যেই আসবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা কথা জানতে চাই, যারা এখনো বই মেলাতে আসেনি, কারণ আমাদের বাঙালিদের আমি বলবো যে একটা প্রাণের মেলা হলো বই মেলা, তো যারা আসেনি তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? হ্যাঁ, নিশ্চয়ই বই মেলায় না আসলে জ্ঞানের পরিধি বাড়বে না। একটি জিনিস মনে রাখতে হবে, আমি একজন সাংবাদিক হয়ে, আমি একজন শিক্ষানুরাগী মানুষ হয়ে যে মানুষকে শুধু বই পাঠ করতে হবে তা না, মানুষকেও পাঠ করতে হবে। আজকে যেমন আমরা যে জিনিসটি তরুণকে পাঠ করলাম, আমাদের দেশের বয়োবৃদ্ধ শিক্ষক, গৃহিণী, প্রত্যেকটি মানুষই তো আজকে এবারের তরুণদেরকে আমরা পাঠ করেছি, দেখেছি না? আমরা বলতাম তারা ফেসবুকের মধ্যে থাকে না, তারা দেশকেও গঠন করতে পারে, বিনির্মাণ করতে পারে। তাই আমি তরুণদেরকে বিশেষভাবে বলবো, আপনারা বইয়ের হাটে, জ্ঞানের হাটে আসুন, জ্ঞান অর্জন করুন এবং নিজে বিতরণ করুন, নিজে গ্রহণ করুন। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এই কষ্ট করে আসার জন্য। ওকে বন্ধুরা, চলুন আমরা অন্য কবি, সাহিত্যিক, পাঠক, শিল্পী কে আছেন তাদের সাথে আমরা দেখি এবং কথা বলবো। চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ইনশাল্লাহ আরও ভালো লাগছে যে ফেব্রুয়ারি এসছে এবং বইমেলা একটা প্রাণের মেলা, সেই প্রাণের মেলাতে এসছি। আর নিশ্চয়ই ভালো লাগবে যে আমার নাটক নিয়ে সাধারণত আমি লিখি, যেহেতু আমি নাট্যশিল্পী, অভিনয় শিল্পী। বন্ধুরা, তার আগে বলে দিই, আমিন ভাই হচ্ছে আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার এবং ডিরেক্টর। ওনার অনেক নাটক রেডিও, টেলিভিশনে উনি এবং মঞ্চে করে থাকেন, এবং নাটক বিষয়ে আপনার লেখা। হ্যাঁ, নাটক বিষয়েই, এবং শুধু নাটক বিষয়ই নাই, এখানে 7টি নাটক আছে। 7টি নাটকই হচ্ছে নাটক, এবং এগুলো মঞ্চ নাটক, তারপরে টেলিভিশন নাটক, রেডিও নাটক। আমি যে কয়টি নাটক এখানে আছে, 7টি নাটক সমগ্র প্রথম খণ্ড। এখানে প্রতিটি নাটকই হচ্ছে মঞ্চ, টেলিভিশন এবং রেডিওর জন্য, এবং রেডিওতে হয়েছে এমন নাটকও আছে, টেলিভিশনও হয়েছে এমন নাটকও আছে, আর মঞ্চে হয়েছে এমন নাটক আছে। যারা এই নাটকটি, এই বইটা পড়বে, যাদের হাতে এই বইটা পড়বে, তারা চাইলে এটা মঞ্চে নাটক করতে পারবে, অন্যান্যভাবে নাটক করতে পারবে। আচ্ছা, তার মানে আপনার লেখা যত নাটক ছিল সেই নাট্য
নাটক, হ্যাঁ, নাটক সমগ্র সমগ্র 7টি নাটক আছে। 7টি নাটক, আমার অনেক আচ্ছা, নাটক আছে, এর তো মধ্যে 7টি বন্ধুরা নাটক আপনারা যারা নাটকের সাথে যুক্ত আছেন, যারা নাটক করতে চান বা নাটক সম্পর্কে জানতে চান, তারা নিশ্চয়ই এই বইটা পড়লে তারা উপকৃত হবেন এবং নাটক সম্পর্কে জানতে পাবেন। এবং এই নাটকের বইটি, এই নাটক সমগ্র প্রথম কণ্ঠ বইটি প্রকাশিতই করেছে এই মৃদুল প্রকাশনী। আর মৃদুল প্রকাশনীটা এবার এই 2025-এর বইমেলা অত্যন্ত সুন্দর একটি স্টল, 21শে ফেব্রুয়ারির 21 নম্বর স্টল, বিশাল বিশাল ব্যাপার। 21 এবং 22 নম্বর স্টল হচ্ছে মৃদুল প্রকাশনী। মৃদুল প্রকাশনীতে এই বইটা পাবেন। হ্যাঁ, এই নাটক সমগ্র প্রথম কণ্ঠ বইটি পাওয়া যাবে। ভাই আরেকটা কথা বলে, যেহেতু দীর্ঘদিন নাটকের সাথে আছেন, তো টেলিভিশন নাটক কেমন লাগে এখন? অসাধারণ টেলিভিশন নাটক। আমার অবশ্য অভিনয়টা জন্মই হয়েছে আমার মঞ্চ থেকে, তারপরে এক সময় টেলিভিশন। আমি তো এখন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত উচ্চ গ্রেডের শিল্পী। আমাদের উত্তম অবশ্যই উচ্চ গ্রেডের শিল্পী, আমরা একসাথে অভিনয় করেছি এবং ও অত্যন্ত চমৎকার অভিনয় করে। আমিও একসাথে অনেক নাটকে অভিনয় করেছি, অত্যন্ত ভালো লাগার একটি টেলিভিশন। আরেকটা কথা জানতে চাই যে বইমেলা যেহেতু আমাদের প্রাণের মেলা, যারা এখনো বইমেলায় আসেনি তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এখনো আসেনি তাদের বইমেলায় আসা উচিত। বইমেলা একটি প্রাণের মেলা, আর বই না পড়লে মানুষের জ্ঞান অর্জন হবে কোত্থেকে? যত বই পড়বে ততই জ্ঞান অর্জন হবে। আমার মতে প্রত্যেকটি মানুষের বইমেলায় আসা উচিত এবং প্রত্যেকেরই বই কেনা উচিত। যে কোনো বই পড়া উচিত। বই পড়ার কোনো বিকল্প নেই, জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। সে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেহেতু এখন অনেক ধরনের অ্যাপস এসে গেছে, সেই হিসাবেও বইটা হলো যে হার্ড কপি, এটা যখন কাছে থাকে, এবং হার্ড কপি এই কারণে বলবো, বই পড়তে পড়তে অনেক সময় হার্ডের পরে দিয়ে আমরা ঘুমিয়ে যাই, সেটা একটা অন্যরকম ব্যাপার আছে। তো আপনারা বেশি বেশি করে বই কিনবেন এবং বই পড়বেন এবং বই মেলায় আসবেন। আমিন ভাই, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ টেলিভিশন চ্যানেল, আজকে আমাদের উত্তমের যে চ্যানেল, এবং উত্তমকেও ধন্যবাদ। তারা যারা আমার অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। যখন তখন, চমৎকার একটা অনুষ্ঠান, সুন্দর একটি নাম, এটা সাফল্য কামনা করছি। ওকে, অনেক ধন্যবাদ। চলুন আমরা বইমেলার দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, আমরা প্রাণের মেলায়, বই মেলায় আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, নাট্যকার, পরিচালক, কবি এবং সাহিত্যিক, আমার প্রিয় বড় ভাই ABM সোহেল রশিদ ভাই। ভাই কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, এবং এই প্রাণের মেলায়, বই মেলায় আসলে আপনাকে না পেলে আমার ভালো লাগে না। আজকে পেয়ে গেছি। তো এবার বই মেলায় আপনার কি বই আসছে? এবার বইমেলায় আমার 3টি বই এসেছে। বাচ্চাদের একটি বই এসেছে, মাস্টার দাদুর গল্প, আর ভালোবাসি উচ্চারণের সাহস নেই, একটি কবিতার বই এসেছে। আর খুবই গুরুত্বপূর্ণ একটি বই এসেছে, যেটি আমি লাল জুলাই, যেটাকে আমরা 36শে জুলাইয়ের ভেতরে যে কবিতাগুলো লিখেছিলাম, যে কবিতাগুলি দিয়ে আন্দোলনকে আমরা উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছি, সেই কবিতাগুলোকে মলাটবন্দি করে বইটির নাম 36শে জুলাই এই নামে একটি কবিতার বই বেরিয়েছে, এবং মোটামুটি ভালো কাটতে আছে। মানে সাড়া পাচ্ছেন ভালো? জি, ভালো। আচ্ছা, আমরা যে এখন ইদানিং যে বিষয়টা আমরা দেখছি, যে মানুষের সোশ্যাল মিডিয়া সাথে যে বইয়ের যে একটা তফাৎটা, মানে বই আর এটাকে আপনি কেমন দেখছেন? এটা আসলে কি সবসময়ই ছিল যে মিডিয়ার লোকজনের একটু প্রাধান্য থাকে, কিন্তু এটা 1 বছর 2 বছর তারপরে ওরা হারিয়ে যায়। আপনারা বিগত সময়ে দেখেন, একেবারে প্রেমের বিয়ে এবং অসম বিয়ের জুটি থেকে শুরু করে করোনার সময় কেলেঙ্কারিতে জড়িত তাদের বইও প্রকাশিত হয়েছে এবং আলোড়ন তৈরি করেছে, এবং ওরা হারিয়ে গেছে। সুতরাং এরা আসবে যাবে, এটা আলাদা বিষয়। সাহিত্য এত সহজ জিনিস নয়। সাহিত্য অন্যরকম, নানান রকমের মানুষের সমন্বয়িত মেলা। সেখানে পাগলও থাকবে, ভালো মানুষও থাকবে। কিন্তু আমরা যারা লেখালেখি করি, সৃজনশীল কাজ করি, সৃষ্টিশীল কাজ করি, আমরা আমাদের মতো আছি, থাকবো, এবং আমরা সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং মুক্ত কণ্ঠের পক্ষে কথা আমরা বলেই যাব।
সেটা যত বাধাই আসুক। আপনার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বন্ধুরা, কবিরা সব সময় সাহসী এবং দেশের জন্য সৎ এবং মানে ন্যায়ের পক্ষে ওনারা থাকবেন এবং লিখছেন। তো সোহেল ভাই, লেখালেখির মাঝে যদি আমার দর্শকদের একটা কবিতা আপনার শোনাতেন, আপনার লেখা। আসলে আমার হাতে এখন কবিতার বই নেই, তো তারপরে আমি এই সময়ের একটা আলোড়িত কবিতার একটি লাইন আমি বলি। বুকের ভিতর ঝড়, বুক পেতেছি গুলিকর। এই কথার উপরে আমাদের হাজার হাজার তরুণদের আমরা দেখেছি ঝাঁপিয়ে পড়তে। তো কবিতা যখন গণমানুষের কথা বলে, কবিতায় যখন মানুষ তার আশা আকাঙ্ক্ষার হাতছানি খুঁজে পায়, তখন কবিতা গণমানুষের হয়ে ওঠে, মানুষ কবিতার হয়ে ওঠে। সুতরাং বাংলাদেশ সবসময় কবিতার ছিল, 52-তেও ছিল, 71-এও ছিল, 90-তেও ছিল, আমরা 24-ও কবিতাকে দেখছি। সুতরাং কবিতার বিজয় হোক এবং মুক্ত পরিবেশে কবিতা এগিয়ে যাক বিশ্ব দরবারে। কবিতার ভেতর দিয়েই বাংলাদেশের লাল সবুজ পতাকা উড্ডীন থাকুক। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই যখন তখনের সময় দেওয়ার জন্য। যখন তখনকে আমার ভালোবাসা। যখন তখন দেখুন, যখন তখনের সাথেই থাকুন এবং যখন তখনকে একটা লাইক দিবেন। ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। স্যার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। এই যে বইমেলার এবারের পরিবেশ এবং অন্যবারের পরিবেশ, আপনি সবসময় কম বেশি আসেন, তো কেমন দেখলেন এবার? আমি পুরোটা ঘোরার সময় পাইনি। আমাদের এক তরুণ আইনজীবী তার লেখা একটা বইয়ের মোড়ক উন্মোচনের জন্য এসেছিলাম। তো ডেফিনেটলি একটা স্বৈর শাসনের অবসানের পরে যে বাংলাদেশ, সেটা ভিন্নতর বাংলাদেশ। এবং এই বই মেলাতে যারা অতীতে কখনো প্রাণ খুলে আসতে পারেননি, বই মেলাতে তাদের স্টল বরাদ্দ দেওয়া হয়নি, ইসলামিক বই বা বাংলাদেশের মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত যে সমস্ত বইপত্র, তাদেরকে এখানে অ্যাক্সেস দেওয়া হতো না। আজকে সেই পরিবেশের পরিবর্তন হয়েছে। সবাই এখানে মুক্তভাবে আসতে পারছেন, মুক্তভাবে এনজয় করছেন আজকের নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। এই বই মেলা বাংলাদেশের মানুষের প্রাণের বই মেলা হবে। মানুষের মত পার্থক্য, বিভিন্ন আদর্শ থাকবে, কিন্তু বই মেলার এই বৈচিত্র্য সেটা থাকতে হবে। সকল মতের মানুষ তার লেখা বই, তার চিন্তার জিনিস এখানে প্রকাশ করতে পারবে, শুধু যদি সেটা আইনের লঙ্ঘন না করে, কারো মূল্যবোধকে আঘাত না করে। সেভাবে বাংলাদেশ একটা মুক্ত দেশ, যেই মুক্ত স্বাধীনতার জন্য আমাদের তরুণেরা জীবন দিয়েছেন, সেটাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল যে বই মেলায় বিভিন্ন টাইপের বই বের হয়, মানে যেহেতু আপনি আইনের লোক, আমার এই বিষয়ে জানার ছিল আমার না আমার দর্শকের, যে আইনের বইয়ের আরেকটু বেশি বিস্তৃতি এবং সাধারণ মানুষ যাতে আইন সম্পর্কে জানতে পারে, সেই বিষয়ে কি আরেকটু বেশি পদক্ষেপ বা বই মেলায় এই ধরনের বই আসা উচিত কিনা, আপনি কি মনে করেন? না, অবশ্যই সব ধরনের বই আসা উচিত। আইনের বই যত লেখা হবে তত বেশি আসবে। তো বাংলাদেশে কিন্তু আইনের বইয়ের লেখকের সংখ্যা খুবই কম। পাশাপাশি এই বিষয়ের উপরে আমাদের বিদগ্ধ যে সমস্ত আইনজীবীরা আছে, আইনবিদের আছে, তাদের এগিয়ে আসা উচিত, যাতে করে আইনের মতো একটা নিরস এবং কঠিন বিষয় সেটা বিভিন্ন আঙ্গিকে মানুষের কাছে তুলে ধরা যেতে পারে। বা টেক্সট বুকেরও কিন্তু অভাব আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ভারত এবং পাকিস্তানে যে পরিমাণে আইনের বই লেখা হয়, বাংলাদেশে কিন্তু সেই তুলনায় অনেক কম। তা আমি আশা করব যাদের লেখার ক্ষমতা আছে, তারা যদি এই বিষয়টাকে খেয়াল করেন, লিখতে থাকেন, তাহলে আমাদের দেশ যেমন উপকৃত হবে, আইনের ছাত্র, আইনের পাঠক, আইনের অধ্যাপক, বিচারক, বিচারপ্রার্থী সবাই এই ব্যাপারে উপকৃত হতে পারেন। ইভেন আমি আরেকটু সংযোগ করি যে যারা অপরাধী, তারাও কিন্তু আইন সম্পর্কে জানলে তারা অপরাধ করতেও তারা একটু দ্বিধাবোধ করবে। আমার মনে হয় কিছুটা অপরাধ থেকেও দূরে যাবে তারা। তো আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের এই এনএনটিভিতে আপনি একটু সময় দিলেন, এর জন্য অজস্র ধন্যবাদ। আর আমার একটা শেষ প্রশ্ন ছিল, এখনো যারা বইমেলাতে আসেনি, বইমেলায় তো শুধু বই কেনাটা না, জ্ঞান অর্জন বা এখানে জ্ঞানী গুণীদের সাথে দেখা সাক্ষাৎ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, আমি নতুন করে বলার কিছু নেই, যেটা আগে বলেছি, যে বই মেলা মানুষের প্রাণের মেলা হোক। এখান থেকে এটা বই মেলা জ্ঞানের সাথে রিলেটেডই হওয়া উচিত, এর সাথে অন্য কোনো অনুষঙ্গ যুক্ত না হওয়াটাই ভালো। তো এই জায়গায় সবাই মুক্তভাবে আসুক, বইয়ের সাথে পরিচিত হোক, জ্ঞানের জগতের সাথে পরিচিত হোক, সেটাই প্রত্যাশা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। বইমেলা তো জমে গেছে। হ্যাঁ, মোটামুটি জমছে। তো কেমন কি এবার বইয়ের কেমন সাড়া পাচ্ছেন? না, বই মেলাতে অন্য বারের তুলনায় এবারের স্টল অনেক বেশি
পাশাপাশি বইয়ের সংখ্যাও অনেক বেশি বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, তো আপনি তো লেখালেখি করছেন অনেক দিন ধরে, তো নতুন বই কি আসবে এবার বইমেলায়? না, এবারে আসে না, আগামীতে চিন্তা আছে যে নতুন বই আনার আচ্ছা। আর কি। তো এবার যারা কবি সাহিত্যিক, কাগজপত্রের তো অনেক দাম, সেক্ষেত্রে একটা বই বের করাও তো অনেক কস্টলি। তো এরকম কি সরকারি কোনো অনুদান বা এরকম কিছু আশা কি আপনারা করেন, যারা আপনার সাহিত্যিক আছেন, কবি আছেন? না, এই মুহূর্তে সরকার তো এই পৃষ্ঠপোষকতা কোনো সময় দেয় না। তো আমার মনে হয় যদি সরকার এই ধরনের পৃষ্ঠপোষকতা দেন তাহলে কবিরা আরো উৎসাহিত হবে। সেক্ষেত্রে তাদের নতুন নতুন সৃষ্টির জন্য তারা সক্রিয় থাকবে বলে আমি মনে করি। বা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার তো অনেক লেখালেখি আছে, তো আমার দর্শকরা কি একটা শোনাবেন আপনার লেখা একটা কবিতা? এই মুহূর্তে আমার আছে কাছে। পকেটে আছে? আসলে কবিদের সবসময় কিছু না কিছু রিজার্ভ থাকে, কারণ যেখানে যাবে কিছু না কিছু শোনাতে হয়। তো আজকে আমি ভাইকে পেয়ে গেছি, ভাইও একটু আমাদের শোনাবে। কবিদের আসলে যেখানে যেতে হয়, যেমন ঢেকি স্বর্গে গেলেও ধান বানতে হয়, আর কবিদের দেখা হলে কবিতা শোনাতে হয়। আমার কবিতার শিরোনাম বৃক্ষ ও মানুষ। মানুষ বৃক্ষ নয়, তবুও মানুষ বৃক্ষ। বৃক্ষ চায় তার চৌহদ্দি কিংবা শরীর জুড়ে নেমে আসুক অবাধ বসন্ত, পাখিদের অনাবিল উচ্ছ্বাস, পতঙ্গের নিবিড় আলিঙ্গন। অতঃপর সে হতে চায় সুদর্শনা কোনো গর্ভবতী নারীর মতো। কখনো সখনো বুনো ঝড় এসে কেড়ে নেয় সেসব স্বপ্ন আশা। তখন কেবলই বিষণ্ণ দাঁড়িয়ে থাকে দূর পথে উলঙ্গ কোনো মাইল ফলকের মতো। বৃক্ষ জানে পাখিদের ভালোবাসা দুরন্ত উড়ুড়ি, বসন্ত হাওয়া, ক্রমশই একদিন সব শেষ হবে। তাই অনাদিকালের বুকে গেঁথে দিতে চায় ভবিষ্যৎ স্বপ্ন সহজাত ধারায়। মানুষও তেমনি ক্ষয়িষ্ণু জীবনে আলপনা আঁকে তার নিজস্ব ঠিকানায়। অতঃপর মানুষ ও বৃক্ষ সময়ের কাঁধ ধরে হেঁটে যায়, পেছনে রেখে সব ফলিত ফসল। এভাবেই বৃক্ষ ও মানুষ ধাবিত হয় এক ধূসর অনন্তে, যেখানে ক্রমশ তারা মিশে যায় কালের চিরন্তনী গহ্বরে। ধন্যবাদ। অসাধারণ। আপনি অনেক ভালো থাকবেন, এবং আপনি আপনি ভালো সামনে থাকবেন। আরো আপনার অনেক বই আসুক আগামীবার, এবং আপনার মাধ্যম দিয়ে সকল কবিকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই, এবং আমার এনএনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ওকে, চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মানে আজকে এই বই মেলায় আপনাদের যুগল পেয়ে আমার খুব ভালো লাগছে, এবং আমার যখন তখন দর্শকরাও খুব খুশি। তো ভাই, আপনার কি বই বেরোলো এবার বই মেলায়? আমার দ্য বেস্ট অ্যান্থোলজি, এটা ইন্টারন্যাশনাল যে যতগুলো দেশের রাইটার আছে তাদের সমন্বয়ে এই বইটি প্রকাশিত। কারণ আমার একটি ইন্টারন্যাশনাল সংস্থা আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন, এটা আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং আমি ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউসের প্রকাশক। এছাড়াও আমার একক বই দেবী রুমা প্রিয়তমা, এই বইটিও পাওয়া যাচ্ছে নবসাহিত্য প্রকাশনী, যার স্টল নাম্বার 743 এবং 744। তো এই আপনি যেহেতু এই একটা সংগঠন মেনটেন করেন সারা ইন্টারন্যাশনাল ভাবে, মানে আন্তর্জাতিক ভাবে, তো এই যে বিদেশি কবি এবং আমাদের দেশের কবিদের বা সাহিত্যিকদের মাঝে এই যে সমন্বয়টা করেন, এটা তো অনেক পরিশ্রম করতে হয়। তো এটা আপনি কি আনন্দটা পান কি? আসলে আমাদের শুধু নট অনলি বাংলা সাহিত্য, সারা বিশ্বে যে সাহিত্য লিটারেচার যেটা, এটা আমাদের গোড়াপত্তন হয় ইউরোপ থেকে। তো সেই সাহিত্যকে সমৃদ্ধ করতে আমাদের বাংলা সাহিত্যের সাথে বিদেশি সাহিত্যের সাথে সমন্বয় সাধন করার জন্য আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশন কাজ করে, এবং তারা বিভিন্ন ভাষায় যারা সাহিত্য চর্চা করে সেটাকে আমরা অনুবাদ করে সেটা বাংলায় আবার প্রকাশ করি। বাংলা সাহিত্যে যারা পাঠক আছেন, লেখক আছেন বা সংগঠক আছেন, যারা তাদেরকে বোধগম্য করে তোলার জন্যে এবং সহজলভ্য করে সেটাকে আমাদের বাংলাদেশে পাঠ্যক্রমে এবং পাঠকদের
তার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্যই আমরা মূলত কাজ করি। বাহ, এটা অসাধারণ কাজ করেন ভাই। এবার বইমেলা অন্যবারের বইমেলার তুলনায় কতটুকু মানে ডিফারেন্স দেখলেন? আমার কাছে আগের মতোই মনে হয়েছে, শুধু একটা পরিবর্তন, সেটা হলো যে আমাদের দেশে আপনারা জানেন যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থানের আগে মানুষ যেরকম একটা বিভ্রান্তির মধ্যে দিন কাটাইতো, বিভ্রান্তির মধ্যে থাকতো, কতগুলো অসঙ্গতি ছিল, সেই তুলনায় এই যে গণ অভ্যুত্থানের পরের এইটা প্রথম অমর একুশে মেলা। এইখানে তুলনামূলকভাবে আগের চেয়ে মানুষ কিছুটা হলো মানসিক শান্তি নিয়ে এই মেলাতে আসছে, এরকম মনে হয়েছে মেলার মানুষদের সাথে কথা বলে, প্রকাশকদের সাথে কথা বলে। আপনার কি কোনো লেখালেখি বেরোচ্ছে? ধন্যবাদ, আপনি যে আমার এরকম করে ভাবছেন, এতে আমি খুশি হয়েছি। বেসিক্যালি আমি মানুষের অধিকার নিয়ে কাজ করি, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি, জনসচেতনামূলক কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এখনও আমার সৌভাগ্য হয়নি লেখার, আমি একটা বই লিখতেছি 3 বছর থেকে, আরও কত বছর লাগবে আমি জানি না। তবে সাহিত্য জগৎকে যারা সমৃদ্ধ করছে, সাহিত্য জগতের মানুষদেরকে আমি পছন্দ করি। আমি বিশ্বাস করি দেশের পরিবর্তনে, দেশের মৌলিক পরিবর্তনে সাহিত্য জগতের মানুষ বিগত দিনে অনেক ভূমিকা রেখেছে, এখনও রাখতেছে, ভবিষ্যতেও রাখবে। অনেক ধন্যবাদ ভাই। আপনার লেখা অনেক কবিতা এবং বইয়ের মাঝে ইদানিং যে তরুণ যারা আসছে, তরুণ লেখক, তাদের উদ্দেশ্যে বলার কি আছে আপনার? আসলে তরুণ লেখক বর্তমানে যে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে তরুণ লেখকরা লিখে থাকেন, আগের দিনে যে সাহিত্য চর্চাটা হতো সেইখান থেকে বর্তমান সমাজে, বর্তমানে প্রেক্ষাপটে সাহিত্যের যেমন ছন্দ বলেন, মাত্রাবৃত্ত, কেউ মাত্রাবৃত্ত লেখে, কেউ অক্ষরবৃত্ত লেখে, কেউ গদ্য টাইপের লেখে, কেউ পদ্য টাইপের লেখে, এই যে বিভিন্ন উপায়। তো বর্তমানে আমাদের ইউরোপ কালচার এবং ফরেন কালচারের সাথে বাংলাদেশের একটা সমন্বয়ে তরুণরা যেই লেখাটা তুলে ধরছেন বাংলা সাহিত্যে, আমি মনে করি সেটা খারাপ নয়, ভালো। এবং এটা অনেকেই নিচ্ছেন, এটা গ্রহণ করছেন। তবে পুরানো ধাঁচের যারা লেখক আছেন বা আমরা যারা লিখে থাকি, সেটা সাহিত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তরুণরাও, আমরা আশাবাদী যে তরুণরা সামনে এবং অদূর ভবিষ্যতে আমাদের বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে এবং এগিয়ে নিয়ে যাবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ যে আমাদের যখন তখনের সময় দিলেন। তো আপনার কি লেখার 2 লাইন কি আমাদেরকে একটু শোনাবেন? হ্যাঁ, শোনা যায়। ওগো মোর প্রেয়সী, হৃদয়ের গুঞ্জন, স্বপ্নের জগৎ, প্রেমাতুর আমি তোমার, হৃদয়ের রানী আমার, এসো মোর কাছে, জীবনের মাঝে মধুর কাঙ্ক্ষিত সকাল সাজে। সুমধুর কলতানে ধ্বনিত যৌবনে, নীরব একাকী আমি তোমারই পথপানে, অবেলা উদ্দামে জীবনের প্রাণ আমার, তাই তো বাতায়নে বসিবারের বার। রাতের নিদ সুগন্ধি জাগরণের আশার আলো তুমি, শোভিত মনোরঞ্জন হিয়া তোমারই দ্বারে দিয়া। রবনিশি জ্যোৎস্না জোনাকি জাগরণে, তোমারই পথপানে বসন্তের গানে গানে। যেহেতু আজকে বসন্তের দিন, তাই আমি এই কবিতাটি পাঠকদের উপহার দিলাম। ওকে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, যখন তখন কেউ ধন্যবাদ। উত্তম ভাই আমার খুবই প্রিয় মানুষ, আমি এইভাবে ওনাকে পেয়ে যাব এটা ভাবতে পারি নাই, বাড়তি আনন্দ যোগ করেছে। উত্তম ভাইকে উত্তরোত্তর সফলতা কামনা করি। ওকে, অনেক ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন প্রিয় বন্ধুরা, যখন তখন বইমেলায় ঘুরতে ঘুরতে আমি 2 জন বিখ্যাত মানুষকে পেয়ে গেছি। আপনারা সকলেই ওনাদেরকে চেনেন। আমার পাশে আছে বাংলাদেশের একজন জনপ্রিয় কবি লেখক, আমাদের কবি আসাদ কাজল ভাই। আর আমার পাশে যিনি আছেন, সাদা মনের মানুষ এবং সাদা ড্রেস এবং লাল টাই, আমার প্রিয় মানুষ, শুধু আমার না, আপনাদের সকলের প্রিয়, যারা প্রকাশনা জগতে আছেন, তাদের অন্যতম মিজান প্রকাশনের আমাদের সেই মিজান ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই চলে এসেছি। এবং কবি এবং প্রকাশক দুইজনের যে সম্পর্ক, কেমন লাগে এটা? জি, কবি লেখক
এবং প্রকাশক এরা হলো আত্মার আত্মীয়। হ্যাঁ, যার যে আত্মীয়তার বন্ধন কোনদিন চিহ্ন হয় না, অন্য সব সম্পর্ক চিহ্ন হয় এবং একজনের জন্য সবকিছু উৎসর্গ করতে রাজি আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কাজল ভাই। এবার আপনার কি কি বই আসলো? বইয়ের আগে নাম বলার আগে মিজান ভাইয়ের কথার একটু প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় আমার। মিজান ভাই প্রকাশনার জগতে এক জীবন্ত কিংবদন্তির নাম। উনি আজ থেকে 30 বছর আগে শুধু সৃজনশীল বইদের প্রায় শত শত বই, শুধু সৃজনশীল লেখকদের বই একই মেলায় বের করেছেন, যেটা বাংলাদেশে একজন প্রকাশক হিসাবে একই মেলায় শুধু সৃজনশীল বই এত বই বের করেছে কোনো প্রকাশক আমার জানা নেই। সেটা 20-30 বছর আগের কথা বলছি। এখনও তিনি নিজে ড্যামারেজ দিয়ে বই চলে না, বিশেষ করে কবিতার বই চলে না, কিন্তু নিজে ড্যামারেজ দিয়ে এটাকে সাবসিডি দিয়ে অন্য অন্য সৃজনশীল বইদেরও বের করেন, নতুন লেখকদের বইও বের করেন। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যেটা প্রফিট আসবে না তাদের বই কেন বের করবেন। উত্তরে তিনি বলেছেন, সৃজনশীল প্রকাশক হিসাবে এটা আমার ব্যবসা নয়, তাদের বইগুলি বের করা একজন বাংলাদেশের প্রকাশক হিসাবে, একজন সংস্কৃতি সেবী হিসাবে, মাতৃভাষার প্রেমে মুগ্ধ একজন মানুষ হিসাবে তাদের এবং নতুন লেখকদের বই বের করা ব্যবসা নয়, কর্তব্য। সেই কর্তব্যের দায়িত্ব থেকেই উনি সৃজনশীল বইদের লেখকদের বই প্রকাশ করেন। আচ্ছা, অন্যবারের তুলনায় এবারে কি একটু বেশি লোকজন সমাগম বেশি নাকি? হ্যাঁ, এবারে অন্যবারের তুলনায় লোক সমাগম বেশি, কিন্তু এবার ম্যাটেরিয়ালের সুবাদে গতবার শুক্রবার ছিল না। এবার সবসময় থাকার কারণে ম্যাটেরিয়ালের সুবাদে 20 টাকা মসজিদ থেকে আসা যায়, 20 টাকা ফার্মের থেকে আসা যায়, যার ফলে টিনেজাররা মোটামুটি মেলায় নিরবিচ্ছিন্নভাবে আসছে। তো এবার যেহেতু নতুন বাংলাদেশ তারুণ্যের জোয়ার, তো তরুণদের বই কি কি আসছে আপনার এখানে? হ্যাঁ, তরুণদের বই আমাদের আসছে, আমাদের নতুন লেখকদের অনেক বই আসছে এবং অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি কিন্তু জীবনে আর লেখেন নাই, কোনো বই প্রকাশ করে না। আমি এবার জোর করে যারা প্রকাশ করেছি এরকম অনেক ব্যক্তি আছে। তার মানে আমরা একটা সুখবর পাইলাম, যারা নতুন লিখতে চান বা লেখেন তারা মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, মিজান ভাই হেল্প করবে। হ্যাঁ, অবশ্যই, আমরা প্রতি বছর নতুনদের বই বের করি। আচ্ছা কাজল ভাই, আপনার কি বই বেরোলে একটু যদি আমার দর্শকদের জানাতেন। আমার ইতিপূর্বে 34টি বই বের হয়েছে এবং এই মেলায় আরও 4টি বই বের হয়েছে, অর্থাৎ 32 আর 4টি মোট 36টি কবিতার বই বের হয়েছে আমার। আমি খুবই সুখী একজন মানুষ এই জন্যে যে 36টি বই বের হয়েছে, 36টি কবিতার বই। এটা আমি যেহেতু একজন কবি, আমার বই বের হবে সেটা তো কবিতার বই বের হবে, এটাই তো আমার কাম্য হওয়া উচিত। আমি ডাইনে বায়ে সময় অপচয় করিনি। আমি 36টি বই বের হয়েছে, 36টি কবিতার বই বের হয়েছে। তবে মিজান ভাই যে একটি কথা বললো যে রেলের কারণে টিনেজার ছেলেমেয়েরা প্রচুর সমাগম এখানে ঘটিয়েছে, এবং এটা আমি সঙ্গে একমত। শুধু টিনেজার নয়, এখানে আবাল বৃদ্ধ বনিতা শিশু আমি সবাইকে দেখছি যে এবার বইমেলা নাকি এটা প্রাণের বইমেলা বলবো নাকি প্রাণের মানুষের মেলা বলবো, এটা নিয়ে আমি এখন ভাবছি। আমার কাছে মনে হচ্ছে এটা প্রাণের বইমেলা তো অবশ্যই, সেই একইভাবে এটা একটি প্রাণের মানুষেরও মেলা। তবে মিজান ভাই যেটাই বললো যে রেলের কারণে সুবিধা হচ্ছে, আরেকটা অসুবিধা হচ্ছে আরেক জায়গা দিয়ে, সেটা হচ্ছে রেল স্টেশন তো সব জায়গায় নেই, সব এলাকায় নেই। একটা নির্দিষ্ট এলাকাতেই রেল স্টেশনগুলি থাকে, তারা আসতেছে ঘন ঘন, কিন্তু যেসব এলাকা রেল স্টেশন নেই, মেট্রো রেলের ব্যবস্থা নেই, সেই সমস্ত এলাকায় যদি বাংলা একাডেমির পক্ষ থেকে একটা নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করে, যেমন হতে পারে বাসাবো এলাকা, হতে পারে অমুক এলাকা, সেই সব এলাকার থেকে নামমাত্র ভাড়া দিয়ে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করলে, নিজস্ব ব্যবস্থাপনায়, তাহলে বুড়া শিশু
অসুস্থ মানুষও এই বইমেলা আসতে পারে বলে আমার আপনার এই বিশ্বাস। বিষয়টা যারা কর্তৃপক্ষ আছেন, তারা বাংলা একাডেমির বইমেলা যারা আছেন কমিটিতে, তারা এই বিষয়টা একটু সুদৃষ্টি দেবেন। তবে আপনার একটা কবিতা আমরা না শুনে যাব না। আপনার বলে একটা কবিতা আমি খুব শুনেছি যে ছোট ছোট কবিতা, কিন্তু অনু কবিতা না, কি যেন নাম ভাই? দিওয়ানে কাজল। হ্যাঁ, দেয়ানে কাজল। আমরা একটু শুনবো এবং দর্শকরা খুব মজা পায়। ধন্যবাদ আপনাকে। দিওয়ানে কাজল পড়ছি আসাদ কাজল, দিওয়ানে কাজল পড়ছি আসাদ কাজল। আকাশ আমার চোখ, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, কত দূর যাবে। আকাশ আমার চোখ, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, কত দূর যাবে। কিংবা সেও ভালো, ভালোবাসা পেয়ে পেলাম শুধু ছলনা, তার মতো তো নিঃস্ব নই যে ভালোবাসাই পেল না। সেও ভালো, ভালোবাসা পেয়ে পেলাম শুধু ছলনা, তার মতো তো নিঃস্ব নই যে ভালোবাসাই পেল না। কিংবা দুই শব্দে আমার একটি কবিতা আছে, ঘর ভয়ঙ্কর। 6 শব্দে আমার একটি কবিতা আছে, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন। 4 শব্দে এই কবিতাটি 20 বছর আগে লেখা, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন। আমার আরেকটি কবিতা আছে 3-4 শব্দে কবিতা, যন্ত্রণা বেশি কার, আমার নাকি যন্ত্রণার। যন্ত্রণা বেশি কার, আমার নাকি যন্ত্রণার। সবাইকে ধন্যবাদ। ওকে মিজান ভাই, আপনি যেহেতু প্রকাশনার জগতে আছেন, তো নিজে কি লেখালেখি করেন? জি জি, আমার প্রায় 100-এর বেশি বই আছে। আচ্ছা, এবার বইমেলা আপনার কি বই এসেছে? এবার বইমেলা আমার বই আসে নাই, কারণ এবারে আমি আসলে খুব ব্যস্ত ছিলাম, লেখার সময় পান? লেখার সময় পাইনি। তো এই আমার মোটামুটি 3টা বই বাজারে বেশ প্রচলিত, সেটা হলো বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী, 100 বিজ্ঞানী বানিয়েছিলেন তিনি। এই 3টা বই মোটামুটি সারা দেশে একসাথে চলে। আচ্ছা, শিশুদের বই কি এবার বেশি আসছে নাকি? শিশুদের বই আমি আসলে বড় ফ্যামিলি না, শিশুদের বই খুব একটা বিক্রিও না। তারপরেও প্রতিবারে আমরা 10-15টা 20টা বই করি। এই যে আপনি এই লেখা এবং প্রকাশনার মাঝে আছেন, তা কোনটাকে বেশি আপনি মানে আমি আসলে প্রকাশনা ব্যবসায় লেখক হিসেবে আসছি, সেই পাঠ্য বই লেখক হিসেবে প্রকাশনা আসছি। সেই থেকে আল্লাহর মধ্যে এই 47 বছর থেকে প্রকাশনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ যতদিন থাকবেন চালিয়ে যাবেন? চালিয়ে যাবো ইনশাল্লাহ। এখনো পর্যন্ত যারা আমাদের এই প্রাণের মেলা বই মেলাতে আসেনি এবং আপনার স্টল বিশেষ করে মিজান পাবলিকেশনসে আসেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আমরা আসলে প্রতিবারেই আমাদের প্যাভিলিয়নটা বেশ সুন্দর সাজাই, পুরন ঢাকার ঐতিহ্য, 47 বছরের ঐতিহ্য, সেটা ধরে রাখার জন্য। আর মোটামুটি আল্লাহর মধ্যে এরকম সাজায় আর কারো প্যাভিলিয়ন নেই। তো আমরা সবাইকে উদ্যত আহ্বান জানাবো যে সামনে বই মেলা, প্রাণের মেলা, সেই মেলা সবাই আসুন, বই না কিনুন কিন্তু দেখুন আমরা কি কি আপনাদের নিয়ে কি কাজ করছি সেটা আপনারা দেখুন। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। আপনারা অনেক ভালো থাকবেন এবং বই মেলায় বেশি বেশি করে বই আপনি লিখবেন এবং আপনি প্রকাশনা করবেন। বন্ধুরা চলুন আমরা সামনের দিকে যাই, দেখা যাক আর কোন কবি, সাহিত্যিক এবং প্রকাশকের সাথে আমাদের দেখা হয়। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, আপনার যে বইটা বইমেলায় হাউ মাউ খাও করে সবাই উড়াই নিয়ে গেছে, আমরা এসে পাইলাম না। মিজান পাবলিকেশনে আপনি বলছিলেন, এসে আপনাকে পাইছি কিন্তু বই পাইলাম না, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বই কিনে নিয়ে গেছে পাঠক। মানে আপনি ভালো লিখছেন এটাই? আমি তো আমারটা বলবো ভালো, এখন পাঠক পরে বলতে পারবে যে এটা ভালো না স্যার। যেহেতু বইমেলায় জমে উঠেছে, আপনার বই তো শেষ, তাহলে আমরা কি বই পাবো সামনে? হ্যাঁ, বই আর স্টকে। মিজান ভাইয়া তো বোকা না, 47 বছর যাবত ব্যবসা করে, যে বই 4টা মাস করে আর করে না। গোডাউনে গেলে এখন দেখবো যে 400 বই আছে। তার মানে পাবলিক যারা আপনারা দেখছেন বা যারা বই কিনতে আসছিলেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ফারুক ভাইয়ের বউ কালকে আসলে আপনারা পাবেন। বউ না বই, ও বই। ফারুক ভাই, সেটা হলো আপনার বই যে লিখছেন হাউ মাউ খাও, এটা কি বোঝাতে চেয়েছেন আপনি? এটা নামটা এরকম, কিন্তু এটার ভিতরে একটা অনেক অর্থবহ একটা ব্যাপার আছে। এটা কিন্তু একটা সিরিয়াস বিষয়, কিন্তু আমি কমেডিতে নিয়ে আমি লিখেছি। এটা হলো মানুষ এবং অমানুষ, মানুষের ভিতরে সুর এবং অসুর। অসুর থাকে না, আমরা বলি না শয়তান বাস করে মানুষের ভিতরে, এই মানুষের ভিতরেই ভূত এবং মানুষ, এই ভূত এবং মানুষের দ্বন্দ্ব। একটা গ্রামে এক পাশে ভূত থাকে, ভূতের মোড়লের নাম হলো কিদাংহু, ছেলে হুতাশু, এরকম আর কি। ওরা আবার ছেলে আবার কবিতা লেখে ভূত ভাষায়, আর
আর গ্রামের মোড়ল আছে আবার নর্মাল। এই দুইটা ফ্যামিলি মানে দুইটা গ্রুপ সারাক্ষণ গন্ডগোল, মারামারি, কাটাকাটি এই সেই করে। এইভাবে নাটকটা শুরু। এটা একটা গল্প, কিন্তু আমি সংলাপ আকারে করেছি। কেউ যদি গল্প মনে করে পড়ে তাও ভালো লাগবে, যদি নাটক কেউ বানাতে চায় তাও বানানো সম্ভব। যদি কেউ এটা নিয়ে নাট্যরূপ যেহেতু আমার পারমিশন নিতে হবে, পারমিশন নিতে হবে। সেটা ফারুক ভাইয়ের পারমিশন নিয়ে কিন্তু নাটকটা বানাতে হবে। তো কেমন লাগছে আপনার বইমেলা আসার? আমার আসলে খুবই ভালো লাগতেছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সবাই আইতাছে। আসলে এখানে না আসলে বোঝা যায় না যে এত লেখক, এত বই মারিতেছে। এখানে আসলে আসলে বোঝা যায় অনেকে লেখক আছে। আসলে খুবই ভাই বিএনআর হাউজিং এর ম্যানেজিং ডিরেক্টর বসির ভাই। বসির ভাইকে অনেক ধন্যবাদ এবং ফারুক ভাইকে ধন্যবাদ। আমার আরেকটা কথা জানার ছিল, সেটা হলো যে সামনে আপনার কি বই আসবে আগামীবার? এটা কেমনে বলবো এখন, মানে লিখবেন তারপরে কি প্রশ্ন করলে আর কি, এইটাই আর মধ্যে শেষ হলো না, আবার সামনে কি লিখবো, তারপরে কি লিখবো। আচ্ছা, তরুণ প্রজন্ম, এখন তো তরুণদেরই সবকিছু, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? তাদের উদ্দেশ্যে খালি ঘোরাঘুরি না করে বই কিনে পড়ো, পড়ে একটু মাথাটাকে ঠিক করো। অসাধারণ। আপনার ফারুক ভাই এই কথাগুলো যদিও উনি একটু মজার ছলে বলেছেন, কিন্তু অরিজিনালি আমাদেরকে বই মেলায় আসতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে এবং পড়তে হবে, জানতে হবে এবং শিখতে হবে। যেহেতু বড় ভাইদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, এবং ওনার যে বইটা হাও মাও খাও, এটা আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন এবং পড়বেন, তাহলে এটার মাঝে একটা বড় ধরনের মেসেজ আছে, সেটা জানতে পারবেন। ফারুক ভাই অনেক ধন্যবাদ আমাদের এনএন টিভির পক্ষ থেকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি দেখি তো বই মেলায় চলে আসলাম। জি। তো এবার আপনার কি বই বেরিয়েছে? এবার আলহামদুলিল্লাহ আমার অমর একুশে বই মেলায় দুইটা বই আসছে। হ্যাঁ। প্রথম বইটা হচ্ছে মাগো তোমায় ভালোবাসি। মাগো তোমায় ভালোবাসি, আপনারা দেখছেন এটা জাকির মুরাদ লেখা। মাগো তোমায় ভালোবাসি, আমরা মাকে সবাই ভালোবাসি এবং ভালোবাসবো। পরেরটা কি? আমার দ্বিতীয় যে বইটা আছে এটা হচ্ছে কবিতার শীষমহল। কবিতার শীষমহল। তো এই দুইটা বই কি দুটাই কবিতা? জি। তো কি আপনি মানে কোন টাইপের বেশি লেখাকে প্রাধান্য দিয়েছেন এবার? আমি প্রাধান্য দিয়েছি প্রথম যে বইটা আছে মাগো তোমায় ভালোবাসি, এইখানে আমি আমার বাবা মাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, যেহেতু ওদের কারণে আমার এই পৃথিবীতে আসা। তো আমি চিন্তা করছি যে আমার জীবনের প্রথম বইটা আমার বাবা মাকে নিয়েই আমি করব, এবং সেই হিসেবে আমি সফল হয়েছি ইনশাল্লাহ। তা আরও কিছু বিষয় আছে, সমাজের যে দরিদ্র বৈষম্য আছে, পরকাল আছে, মানে এইসব মানে আধ্যাত্মিক টাইপের কিছু কবিতা আমি এই বইয়ে সন্নিবেশিত করেছি। আশা করি যে এই কবিতাগুলো পড়লে কিছু জানা যাবে, অনেকে জানা যাবে যে বর্তমান যে ফেসবুকের কারণে বাবা মাকে অনেক ছেলেপেলেরা করে না, তো এই বইটা পড়লে মাকে তোমায় ভালোবাসি মনে হয় যে তারা বাবা মা সম্বন্ধে। বইটা কত নম্বর স্টলে পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে আমার মাকে তোমায় ভালোবাসি পাওয়া যাচ্ছে 651 এবং 652 নম্বর স্টলে মহাকাল প্রকাশনীতে আর কি এই বইটা পাওয়া যাচ্ছে। আপনার কেমন লাগছে বইমেলায়? বইটা পড়ে আমার খুবই ভালো লাগছে। বইটার মধ্যে মাকে ভালোবাসি, মাকে নিয়ে সে মার প্রতি, বাবা মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, মা বাবার প্রতি করণীয়, এই জিনিসগুলো সে এটার মধ্যে ফুটে উঠাইছে। প্রক্ষান্তরে এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি যেহেতু লেখালেখি করছেন, ইনশাল্লাহ সামনে তো আরো লিখবেন ইনশাল্লাহ। তো এই নতুন যারা লিখছে তাদের উদ্দেশ্যে মানে কি কি গুণ বা কি কি কোয়ালিটি থাকলে একজন লেখক হতে পারবে? লেখার তো আসলে এই যারা বেশি জ্ঞান আছে তারা তো ভালো ভালো বলে লেখে, আর আমাদের নতুন যারা আছি, আমি কিন্তু বিশেষ করে ছন্দের কবিতা লিখি। আচ্ছা, ছন্দ দিয়ে আমার কবিতা সব, তো গদ্য আকারে কোন কবিতা আমি লিখি না। আচ্ছা, ছন্দটা এটা আসলে কিন্তু লেখা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তো আমরা কি দুই লাইন শুনতে পারবো একটু? জি, শুনতে পারবেন ইনশাআল্লাহ। মুখস্থ আছে নাকি? মুখস্থ আমি দেখেই বলি। আচ্ছা, আসলে কবিরা লিখতে লিখতে মানে এত পরিমাণ লেখেন, ওদের মুখস্থটা থাকে না, কারণ সবসময় তো কিছু না কিছু লিখতে হয়। তো কবির সকণ্ঠে কবির লেখা মাকে ভালোবাসি কবিতার আমরা কয়েক লাইন শোনাই আর কি। আচ্ছা, শোনান। এই যে প্রাণের মেলা বই মেলায় আপনারা যারা এখনো আসেননি তারা বইমেলাতে আসবেন, কারণ বইমেলা 28 তারিখ রাত 9:59 পর্যন্ত চলবে। শুনি। আমি মাগো তোমায় ভালোবাসি আমার কবিতার নাম। প্রথমেই এটা দিয়ে আমি শুরু করছি। মাগো তোমায় ভালোবাসি, এই পৃথিবীর রাশি রাশি,
যত ভালোবাসাবাসি তার চেয়ে অনেক বেশি মাগো তোমায় ভালোবাসি। এক সমুদ্র ভালোবাসা সে তো অনেক কম, তোমার দেওয়া ভালোবাসা আমার দেহের দম। তুমি ছাড়া যায় না বাবা বাঁচবে এ জীবন, বিদায় বেলা সাথে নিও ছাড়লে এই ভুবন। তোমার আঁচল ছায়া তলে আমার সকল সুখ, সাত বেহেস্তের শান্তি যে পাই দেখলে তোমার মুখ। তোমার দেয়া আদর স্নেহে জুড়াই মনোপ্রাণ, তুমি আমার এই জীবনের পরম সুখের স্থান। এক মুহূর্ত চাই না বাঁচতে তোমায় ছাড়া মা, সাথে রেখো সারাটাক্ষণ আসুক জর্জঞ্জা। এই জন্মের পরম পাওয়া ওগো আমার মা, তোমার পায়ে বেহেস খুঁজি আর কোথাও না। বেহেস দুজক মায়ের কাছে বলেছেন বিধাতা, মায়ের সেবায় বিলিয়ে দেই মোদের জীবনটা। মাগো তোমায় ভালোবাসি বলি শতবার, পরজন্মেও তোমার কোলে মুখ রাখবো বারবার। বাহ, অসাধারণ। আমরা বইটা কি আমারে দিলেন আপনি? ইনশাল্লাহ। আচ্ছা, যাক, মাগো তোমায় ভালোবাসি। বন্ধুরা, এই টাইপের যে বইগুলো যারা লিখছেন তাদের উদ্দেশ্যে শুধু না, আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের মাকে এবং বাবাকে আমরা এবং আমাদের পরিবারকে আগে ভালোবাসবো, কারণ মাই হলো দুনিয়ার সবকিছু। মুরাদ ভাই, অনেক ভালো থাকবেন এবং আপনার লেখা আরো অব্যাহত থাক। অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলবেন। দোয়া করবেন, হ্যাঁ দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, আপনারা জানেন বইমেলাতে বিভিন্ন স্টল এসেছে এবং ঘুরে ঘুরে আমরা এখন যেটা এসে হাজির হয়েছি সেটা হলো জিয়া শিশু কিশোর মেলার আয়োজনে আমাদের যে স্টল, এখানে আমাদের দুই ভাই আছে। ভাই, মেলাতে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, কারণ দীর্ঘ 16-17 বছর আমরা আসলে বাক প্রতিবন্ধী বলা চলে বা বাক স্বাধীনতা আমরা পাইনি, আর সেইখানে আমরা বই নিয়ে মাঠে আসবো সেটা অকল্পনীয় ব্যাপার ছিল। সেক্ষেত্রে আমরা প্রথমবার আসছি। আমাদের জিয়া শিশু কিশোর মেলা, এটা হচ্ছে 13 বছর প্রতিষ্ঠাতা হয়েছে। আমাদের এটা প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে জাহাঙ্গীর শিকদার। আর আমাদের জিয়া শিশু কিশোর মেলার যে প্রকাশনী, এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, আমাদের জিয়া শিশু কিশোর মেলার প্রকাশনী হচ্ছে এবার ফার্স্ট টাইম আমরা আসছি। আচ্ছা, আমরা প্রথম যে বইটা দেখছেন শিশু কিশোরদের জিয়াউর রহমান, এটা জাহাঙ্গীর আলম শিকদার সাহেব উনি লিখেছেন। আপনারা জানেন যে শিশু কিশোররা যাদের বয়স 8 বছর, 10 বছর বা 12 বছর, তারা কিন্তু অনেকেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামই অনেকে জানে না, যেটা আমাদের বাক রুদ্ধ করে রেখেছিল। তো এবার এই মেলাতে আপনারা আসার পরে এবং যে আপনাদের যে দলীয় নেতা, ওনার কথা এবং ওনার লেখা যে বই আপনারা প্রকাশ করতে পারছেন, এটা আপনার কতটুকু আনন্দ? আচ্ছা, সর্বপ্রথম আমি বইটার ব্যাপারে বলি। আমার এই বইটার ভিতরে শুধু বাচ্চাদের জন্য না, জিয়াউর রহমানের জন্ম, সে কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন, A to Z জিয়াউর রহমান সম্পর্কে আমার এই বইটার ভিতরে আছে। অতএব যে কোনো ছেলে বা কিশোর বা যে অজানা কেউ, যে কোনো একজন এই বইটা পড়লে A to Z জিয়াউর রহমান সম্বন্ধে জানতে পারবে। বাক স্বাধীনতা যেটা আপনাদের ছিল না। হ্যাঁ, আমরা দীর্ঘ 17 বছর বাক স্বাধীনতা ছিল না, শুধু আমাদের না, বাংলাদেশের জনগণেরই বাক স্বাধীনতা ছিল না, কেউ কথা বলতে পারেনি। আজ আমরা সেই বাক স্বাধীনতা পেয়ে অবশ্যই আনন্দিত, বাংলার জনগণ আনন্দিত। হ্যাঁ, বলেন। তো আরেকটা বিষয় হলো যে এই আজকে আমরা কথা বলতে পারছি, আমরা না, সারা বাংলাদেশের মানুষ, এবং এই যে নতুন নতুন বইগুলো শিশু কিশোররা পড়তে পারছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে জানতে পারছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এই বিষয়টা এই বিষয়টা আমার কাছে খুব আনন্দ লাগে। আরেকটা জিনিস জানতে চাই যে এবার স্টলে আপনাদের স্টল নম্বর কত? আমাদের এটা হচ্ছে 251 নাম্বার স্টল, সরদ্দি উদ্যান। এই দিয়ে আসলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট দিয়ে ঢুকে এই লেকপারে ফুড কর্নারের অপোজিটে আমাদের স্টল। আর আপনি একটা কথা আমি বলি, সবচেয়ে অবাক আসলে স্টল তো আমাদের ফার্স্ট টাইম। আমি যেগুলো কিছু কিছু স্মরণীয় ঘটনা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি।
16-17 বছরের বাচ্চা কেউ ইন্টারে পড়ে, কেউ এসএসসি পরীক্ষা দিবে, জিয়াউর রহমানরে চিনে না। মানে কতটা কষ্টদায়ক ব্যাপার, 16-17 বছরে জিয়াউর রহমানের নামই বইয়ের থেকে মুছে দিছে। এখনকার আমাদের সন্তানরা চিনে না। আমার স্টলে আসছে ছেলেগুলো, আমি তাকায় রয়েছি যে 16-17 বছরও জিয়াউর রহমানের চিনে না। মানে সত্যটা যে ওদের কাছ থেকে কতটা দূরে মানে করে রেখেছে, এটা আসলে মানে বলার ভাষা নেই। আর সবচেয়ে বড় কথা আসলে যে যেমন কর্ম করে সে যেমন ফল পায়। ওরা যা করছে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা সেটা তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। এদের ব্যাপারে আসলে বলার কিছু নাই। খুবই এটা কষ্টদায়ক এবং দুঃখের কথা। তারপরেও আশার বাণী হলো যে আমরা আবার নতুনভাবে আমরা আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস আমরা জানতে পারছি এবং জানতে পারবো। তো নতুন নতুন আর কি কি বই আসছে এবার? আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার ভাইয়ের একজন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম শিকদার, এটা আমাদের প্রকাশনা থেকে বের হয়েছে। তারপরে আমাদের প্রকাশনা থেকে রাজনীতির শতভাগ বাংলাদেশ, 1957 থেকে 2024 পর্যন্ত, এ পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো আমাদের এই বইতে পাবেন। এটা আমাদের প্রকাশনী থেকে মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের লেখা। বন্ধুরা, আপনারা দেখছেন রাজনীতির শতভাগ বাংলাদেশ। এটা হলো 1757 সাল, অর্থাৎ প্রায় 200 বছর সেই ব্রিটিশ যাওয়ার পর থেকে বাংলাদেশের যে ইতিহাস সেগুলো এখানে লিপিবদ্ধ আছে। আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আরেকটা বই এসেছে 7ই নভেম্বর, জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এটা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম শিকদার ভাইয়ের লেখা। 7ই নভেম্বরের যে ইতিহাসটা আছে সেটার উপরে এই বইটা আমাদের আসছে। এটা আমাদের প্রকাশনী থেকে আসছে। তো এরকম নতুন নতুন বই আমার মনে হয়, যেহেতু বইমেলা এখনো শেষ হয়নি, আরো আসবে ইনশাল্লাহ। আরো বই আসবে এবং যে বইগুলো আপনাদের দেখালাম আপনারা তো বুঝতেই পারছেন, আসবেন, আমাদের বই সংগ্রহ করবেন, জিয়াউর রহমান সম্বন্ধে জানবেন, সত্য জানবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যারা বইমেলায় আসছেন এবং এখনো যারা আসেননি, আমি তাদেরকে বলবো এসে জিয়া শিশু কিশোর স্টলে আসবেন। এখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সম্পর্কে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে, ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে এবং তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব সম্পর্কে জানতে পারবেন এবং বিশেষ করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যে সঠিক সেটা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ইতিহাস, অনেক দেশের প্রতি তাদের যে ত্যাগ এবং তিতিক্ষা, সেইগুলো আমাদের এই স্টলে আসলে নতুন নতুন বই সংগ্রহ করতে পারবেন। আর বিশেষ করে নবীন লেখক যারা আছে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আরও বেশি বেশি করে আপনারা বই লিখবেন এবং শিশু কিশোরদের উপযোগীও বই লিখবেন। ভাই, অনেক কথা হলো। আর আরেকটা কথা শেষ, যারা এখনো বইমেলায় আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, বইমেলারও রূপ অনেকটা চেঞ্জ। এবার সবাই আসবেন, আপনাদের সন্তানদের নিয়ে আসবেন, সন্তানদের নিয়ে এসে সত্য জানাবেন। সত্য জানানোর জন্য আমাদের প্রকাশনী, জিয়া শিশু কিশোর মেলার প্রকাশনী আছে, আর অন্যান্য অনেক প্রকাশনী আছে। বই কিনবেন, সন্তানদের সত্য জানাবেন, এটাই আমাদের বলা। আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দর উপস্থাপনা করা এবং আমাদের বইমেলায় বাচ্চাদের বই, জিয়া শিশু কিশোর মেলা প্রকাশনা করে যে প্রতিষ্ঠিত করার জন্য যে আপনি সুন্দর করে উপস্থাপনা করে বাচ্চাদের মানে দেশের মানুষের কাছে তুলে ধরছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন। বিশেষ করে বইমেলাকে ঘিরে আপনারা জানেন বইমেলা এমনই একটা প্রাণের মেলা যেখানে পর্ব শেষ করাও খুব মুশকিল হয়ে যায়। তারপরে আজকের মতো এই পর্ব শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে যাওয়ার আগে একটা কথা বলে যায়, বেশি বেশি করে বই পড়ুন এবং বই কিনুন, কারণ বই হলো একমাত্র জ্ঞানের ধারক এবং বাহক। তাই যেহেতু তরুণের বাংলাদেশ, তাই তরুণদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব একটিবার হলেও বইমেলাতে আপনারা আসুন এবং ঘুরে ঘুরে দেখুন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।